প্রথম বিষয়টা হলো যে ট্যারিফগুলো অ্যানাউন্স করছেন উনি, সেটা কি উনার অ্যানাউন্সমেন্ট করার ক্যাপাসিটি আছে? ইয়েস অর নো? উত্তরটা হলো নো। কেন? কারণটা হলো অ্যাকর্ডিং টু আমেরিকার কনস্টিটিউশন অন ট্যারিফ, ট্যারিফ সেই জিনিসগুলোরই প্রেসিডেন্ট অফ আমেরিকা ইমপ্লিমেন্ট করতে পারে বা সেটাকে এক্সিকিউট করাতে পারে যেগুলো ন্যাশনাল সিকিউরিটি ইম্পর্টেন্স আছে যার মধ্যে। ঠিক আছে? বাকি যে ট্যারিফগুলো আছে বা যে ট্যারিফগুলোর এক্সিকিউশন আছে সেই ট্যারিফগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইজ আ সেনেটকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হবে। তো সেটা কি ডোনাল্ড ট্রাম্প নিজে জানেন না? পয়েন্টটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজে জানেন কি জানেন না সেটা নয়, পয়েন্টটা হচ্ছে ভয় পাওয়ার আগে আমরা কি সেটা জানতে পারছি? ভয়টা তো আমাদের পাওয়ার কথা বা ওর পাওয়ার কথা। ও তো বলবে না, চেপে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমাদের তো সত্যিটা জানা উচিত। দ্বিতীয় কথা, ভালো করে বোঝো, ট্যারিফের ফার্স্ট হিট কারা নেবে? আমি যদি একটা আগুন জ্বালাই, একটা বাড়ি পুড়ে যায়, আমি বললাম এই যে বাড়িটা পুড়ে গেল, সেই বাড়িটার যে ভিতরে যে মালপত্রগুলো ছিল সেই মালপত্রগুলো জ্বলে গেলে যার মালপত্র ছিল সে ক্ষতিগ্রস্ত হবে। ট্রু। পয়েন্টটা হচ্ছে সে ক্ষতিগ্রস্ত হবে এটা ঠিক, কারণ তার জামা কাপড় আসবাবপত্র সব পুড়ে গেল। কিন্তু সেই বাড়িটা সেদিন যারা আছে তারা তো পুড়ে মারা যাবে। সুতরাং ফার্স্ট হিট বা ফার্স্ট বার্ন কারা নেবে? ট্যারিফের ফার্স্ট বার্ন তো নেবে আমেরিকানসরা, যারা কনজিউমার্স। তো তারা যে ফার্স্ট বার্নটা নেবে তার এফেক্টটা কে বহন করবে? নরেন্দ্র মোদীজি না ডোনাল্ড ট্রাম্প? ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার না ইউএস প্রেসিডেন্ট? সেটা বুঝতে হবে। দ্বিতীয় জিনিসটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস ট্যারিফের ক্ষেত্রে, এই তৃতীয় পয়েন্টটা, সেটা হলো উনি বারংবার বোঝাবার চেষ্টা করছেন ট্যারিফ চাপিয়ে দিলাম, ট্যারিফ চাপিয়ে দিলাম, ট্যারিফ চাপিয়ে দিলাম। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই ট্যারিফটা কি এক্সিকিউশন লেভেলে চলে গেছে? এক্সিকিউশন করতে গেলে এই ট্যারিফটা যে এক্সিকিউট করবে তার পিছনে তো একটা ডকুমেন্টেশন হবে। আমি সব দ্রব্যের উপরে 25% ট্যারিফ দিয়ে দিলাম, সব দ্রব্যের উপরে 100% ট্যারিফ দিয়ে দিলাম। ট্যারিফটা হচ্ছে দ্রব্য বেসিসে তার ডকুমেন্ট হবে। সেই দ্রব্যগুলোর মধ্যে যেই দ্রব্যগুলোর ন্যাশনাল সিকিউরিটি লিঙ্কেজ নেই সেই দ্রব্যগুলোর কি করে ট্যারিফটা উনি আগে থেকে বলে দিচ্ছেন যে এক্সিকিউট হবে? কারণ সেইগুলোর তো ট্যারিফ এক্সিকিউট হওয়ার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজনীয় সেটা হলো ওখানকার সেনেটকে সেটা অ্যাপ্রুভ করার। তুমি ডেমোক্রেটস এবং রিপাবলিকানসদের স্টেটমেন্টগুলো দেখো, তাদের স্টেটমেন্টে তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমরা এই ট্যারিফ ডিপ্লোমেসির এগেনস্টে। তাহলে কি করে আমরা ধরে নিচ্ছি যে সব কটা দ্রব্যের উপরেই ট্যারিফ উইল বি অ্যাপ্রুভড বাই আমেরিকা? ট্যারিফের বিষয়টা আসবো, তবে এই যে বৈঠক জানিয়ে এই মুহূর্তে সবথেকে কেন ট্যারিফটা এতটা বোঝাচ্ছি, যে বাড়ির ভিতটাই মিথ্যে দিয়ে সেই বাড়ির উপরে তুমি কতগুলো বৈঠক করো না, এই রেজাল্ট তোমার এরকম হাস্যকরই বেরোবে। তুমি দু তিনটে জিনিস দেখো, পুতিন যখন ল্যান্ড করছে দেয়ার ওয়াজ এ রেড কার্পেট, এই তোমাদের ছবিতেও দেখা যাচ্ছে রেড কার্পেট। রেড কার্পেট ইজ আমেরিকান প্রোটোকল, সেটা পুতিনের জন্য দেওয়া হয়েছে। কেন? তার কারণটা হচ্ছে পুতিনকে প্রথম থেকেই ফ্রন্ট ফুটে পুতিন, তার জন্য তাকে রিসিভ করার জন্য এটা করা হয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট এসছে, রিসিভ করেছে, নিয়ে গেছে। যখন প্রেস কনফারেন্স হচ্ছে প্রথমেই পুতিন কথা বলতে শুরু করেছে, হুইচ ইজ এগেন অ্যাবভ প্রোটোকল। কেন? কারণ এটা আমেরিকান সয়েল, আমেরিকার প্রথম ন্যারেটিভটা দেওয়া উচিত ছিল। মানে কি হলো, ন্যারেটিভটা সেট করছে এন্টায়ার ম্যাটারটার পুতিন নিজে, সেটাকে শুধুমাত্র অ্যাপ্রুভ করেছে কে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব যে কথাগুলো ছিল যে মিটিং কি কারণে হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের যে কারণে এই গোটা কার্যপ্রণালী করা উচিত ছিল যে কারণে হচ্ছে, সেটাই তো একটা হাস্যকর পজিশনে চলে গেল। ডোনাল্ড ট্রাম্প এসে বলে দিল কি? ডোনাল্ড ট্রাম্প এসে বলে দিল যে আমাদের এই মিটিংয়ের পরে আরেকটা মিটিং হবে। আচ্ছা ভাই, আগের মিটিংটা তাহলে কি হলো সেটা তো আগে বলুন। সেটার ব্যাপারে কোনো মতামত নেই না। তিনি বলেছেন যে এই বিষয়টা ফলপ্রসূ, কিন্তু ফলপ্রসূ কিভাবে সেটা কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পের এই পিস থিওরি শুনলে না আমার মাঝে মাঝে মনে হয় ঈশ্বরের প্রচণ্ড পরিহাস আমাদের উপরে, যে উনি যদি মহাভারতের সময় কৌরব বা পাণ্ডবদের দিকে থাকতেন তাহলে মহাভারত দেখাই হতো না, কোথাও না কোথাও গিয়ে উনি পিস ট্রিটি করিয়ে দিতেন। কিন্তু তাতেও একটা প্রবলেম ছিল, তখনকার দিনে টুইটার ছিল না। তিনি পারলেন, কারণ পুতিন কি বলেছেন সেটা আমাদের কাছে রয়েছে। একবার সেই দিকটাতে নজর রাখবো যে
পুতিন কি বলছেন এই বৈঠকের পর, যেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প সর্বাগ্যে পুতিনকে রেখেছেন, সব সময়ের জন্য পুতিনকে সামনে সারিতে রেখে দিয়েছেন, সেইখানে দাঁড়িয়ে পুতিন গোটা বৈঠকের পরে কি বলছেন? সত্যিই কি তাহলে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, সেটার কোথাও গিয়ে ইতি টানা হলো, জবনিকা পতন হলো? দেখব। Ladies and gentlemen, our negotiations have been held in a constructive atmosphere of mutual respect. We have very thorough negotiations that were quite useful. I would like to thank once again my American counterpart for the proposal to travel out here to Alaska. It only makes sense that we've met here because our countries, though separated by the oceans, are close neighbors. So when we've met, when I came out of the plane and I've said, "Good afternoon, dear neighbor. Very good to see you. In good health and to see you alive." I think that is very neighborly. And I think that's some kind words that we can say to each other. We're separated by the Strait of Bering, though there are 2 islands only between the Russian island and the US island. They're only 4 kilometers apart. We're close neighbors, and it's a fact. It's also important that Alaska has to do with our common heritage, common history between Russia and the US, and many positive events have to do with that territory. Still, there is tremendous cultural heritage back from the Russian America. For example, Orthodox churches and a lot of more than 700 geographical names of Russian origin. During the Second World War, it was here in Alaska that was the origin of the legendary air bridge for the supply of military aircraft and other equipment under the Lend-Lease program. That was a dangerous and treacherous route. পুতিন একটা কিন্তু খুব চালাকির কাজ করেছেন। তিনি আলাস্কায় গেছেন, তিনি নিজেকে কিভাবে সবার সামনে রাখতে হয় সেটা দেখিয়েছেন, ঠিক তেমনভাবে হালকা করে একটা প্রশংসা করেও দিয়ে বেরিয়ে গেছেন, যে কথাটা ট্রাম্প শুনতে চান। কারণ ট্রাম্প প্রথম থেকেই বলে এসেছেন, আমি থাকলে যুদ্ধ হতো না। সেই কথাটা পুতিনের গলাতেও শোনা গেল। এখানে গিয়ে ঠিক চালাকিটা কোথায় গিয়ে? আমার এক গুরু বলতেন, কূটনীতিতে সব থেকে বড় বোঝা হচ্ছে দায়িত্ব। তোমাকে যদি দায়িত্ব একটা রাষ্ট্র ফেলে দিল তোমার মাথায়, পরবর্তীকালে কিন্তু এই দায়িত্বের স্পোক্সপারসন হিসাবে তোমাকেই কাজ করতে হবে। তুমি বলছো শান্তি করাবো, শান্তি করাবো, শান্তি করাবো। আমি বলে দিলাম অ্যাজ ওয়ান অফ দ্য পার্টনার্স অ্যান্ড স্টেক হোল্ডার্স, ঠিক আছে ভাই তুমি শান্তি করো। এবার শান্তি করাবার দায়িত্বটা পড়ে গেল পুরো তোমার ঘাড়ে। এইবার পয়েন্টটা হচ্ছে, বলা সহজ, করা নয়। আমেরিকাকে কিন্তু এবারে এক্সিকিউট করাতে হবে। যদি আমেরিকা এক্সিকিউট না করাতে পারে, যেটা হিলারি ক্লিন্টন একটা কথা বলেছেন আজকে সম্ভবত ভারতীয় সময় সকালে, সেটা হচ্ছে যদি ট্রাম্প এই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে পিসটাকে এক্সিকিউট করতে পারে, তাহলে আমি নিজে উনার নাম নোবেল প্রাইজে রেকমেন্ড করব।